ক্লাস নিতেছে, যেহেতু ফ্রি ক্লাস 35 মিনিটের ফ্রি ক্লাস নিতেছে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা সবার? আমাদের বর্ণালীর লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বর্ণালীর উপরে অলরেডি আমরা ক্লাস করে ফেলেছি। আজকে 6 নম্বর ক্লাস বর্ণালীর উপরে। সো এর আগে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে এবং আমরা ম্যাথ সহ সবকিছু সলভ করে ফেলেছি। এবং তোমরা যদি বিগত বছরের প্রশ্ন সলভ করো তাহলে দেখবা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন তোমরা নিজেরাই সলভ করতে পারছো। তো যারা যুক্ত হচ্ছে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে ফেলো যাতে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। সো ঝটপট একটু মেনশন করে ফেলো বাকিদেরকে। আজকে আমরা মূলত বর্ণালীর বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানবো এবং আমাদের যে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ কিংবা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, হ্যাঁ, এমআরআই, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। যারা যুক্ত হচ্ছে বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। হ্যাঁ, অলরেডি ম্যাথ তো হয়ে গিয়েছে। সো আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ব্যবহারের উপরে, যেগুলো তোমাদেরকে স্লাইড দিলে তোমরা হয়তো করে নিতে পারতে, বাট আরো ডিটেইলে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, একটু ডিটেইলে তোমাদেরকে পড়াবো। ফাইন, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আর দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ফাইন, সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ফাইন, তো আমরা আজকে শুরু করব কোন টপিক থেকে? আমরা শুরু করব হচ্ছে বর্ণালীর ব্যবহার থেকে। ঠিক আছে, আমরা বর্ণালীর ব্যবহার থেকে শুরু করছি। সো অলরেডি গত ক্লাসে আমরা আমাদের বর্ণালীর উপরে যত টাইপের ম্যাথ হতে পারে সবগুলো ম্যাথ আমরা কিন্তু সলভ করে ফেলেছি, তাই না? সবগুলো ম্যাথ আমরা সলভ করে ফেলেছি। সো আমরা শুরু করছি বর্ণালীর ব্যবহার দিয়ে। হ্যাঁ, টপিকটা অনেক ইন্টারেস্টিং। সো বেশ ভালো লাগবে তোমাদের টপিকটা যখন পড়াই। তো দেখো, আমরা ছোট ছোট কয়েকটা টপিক আজকে আমরা পড়বো। তো তার মধ্যে প্রথমে বর্ণালী ব্যবহারে দেখো, আলো যখন কোনো বস্তুর উপর পড়ে বা কোনো ম্যাটারের উপর পড়ে তখন কি হয়? তখন ওই যে আমরা দেখতে পাই, তাই না? কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখন আমরা ওই বস্তুটার যে কালার সেটা আমরা দেখতে পাই চোখ দিয়ে। ধরো তোমরা যে কালো কালার দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে শোষিত এবং বিকিরিত ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। তো কোনো বস্তুর উপর যখন আলো পড়ে ওই বস্তুটা আলো শোষণ করে, হ্যাঁ, তারপর যে বিকিরণ করে সেই বিকিরণ করার পরে দৃশ্যমান আলোর যেই কালারটা বিকিরণ করে আমরা অ্যাকচুয়ালি সেটা দেখতে পাই চোখ দিয়ে। এটা তোমাদের বর্ণালী পার্টের বেসিকে অর্থাৎ বর্ণালীর 1 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে বুঝিয়েছিলাম। তো এখন আসো, তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর, এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, মানে কোন কোন ওয়েভলেন্থ, এই যে একটা একটা লম্বা লম্বি থাকে, এগুলো কিন্তু সবই তোমাদেরকে পড়িয়েছিলাম। তড়িৎ কি, চুম্বক কি, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা ভাবে তোমাদেরকে পড়িয়েছি। সো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর, এই যে আমাদের তড়িৎ এবং চুম্বক বিকিরণ, তড়িৎ চুম্বকীয় বিকিরণ যেটাকে আমরা ইএমআর বলছি, এই বিকিরণের মাধ্যমে আমরা যে সকল বর্ণালী পাই, এই বিকিরণের মাধ্যমে আমরা যে বর্ণালী পাই, যেমন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী আমরা এমআরআই পার্টের মধ্যে আজকে পড়বো, এমআরআই পার্টে এটা পড়বো। সো এই বর্ণালীর মাধ্যমে আমরা কি কি ধরনের ব্যবহারিক অর্থাৎ কি কি পারপাস সার্ভ করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তো আসলে তোমাদের ওই ছন্দটা আরো একবার রিকল করাই তোমাদেরকে নিশ্চয়ই মনে আছে, সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেটা কি ছিল মনে আছে? এই যে চলো তোমাদেরকে দেখাই। ওইটা ছিল হচ্ছে মহা, ওইটা ছিল হচ্ছে মহা গামা, হ্যাঁ, মহা গামা, রঞ্জন, অতি, এরপর দৃশ্যমান, হ্যাঁ, এরপর দৃশ্যমান,
তারপর ছিল হচ্ছে অবলা, এরপর ছিল হচ্ছে মের, এরপর ছিল হচ্ছে রেডিও। সো এই যে যেগুলো আমরা লিখেছি এখানে, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি লাভ হয়, কি কাজ করি আমরা? মহা মানে হচ্ছে মহাজাগতিক আলোক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন হচ্ছে এক্স রে রশ্মি, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি, অবলা আয়ার, মের মাইক্রোওয়েভ, রেডিও বা বেতার তরঙ্গ। হ্যাঁ, তো আমরা নামগুলো একটু রিকল করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, মহা মানে হচ্ছে মহাজাগতিক। মহাজাগতিক তোমরা কি বলতে পারবা এই যে নামগুলো লিখলাম, উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে নাকি কমতে থাকে? রিকল করো তোমরা, এটা তোমাদেরকে অলরেডি পড়িয়েছি আমি, বর্ণালীর সেকেন্ড ক্লাসে পড়িয়েছি। মহাগামা, এরপর হচ্ছে এক্স রে মানে রঞ্জন রশ্মি, এক্স রে মানেই হচ্ছে রঞ্জন রশ্মি, অতিবেগুনি মানে আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান মানে হচ্ছে ভিজিবল আলোক রশ্মি, বা আমি সরাসরি দৃশ্যমানই লিখলাম এখানে। অবলা মানে হচ্ছে অবলোহিত বা আয়ার, মের মানে হচ্ছে মাইক্রোওয়েভ, মের মানে কি? মের মানে হচ্ছে মাইক্রোওয়েভ। আর রেডিও মানে হচ্ছে রেডিও বা বেতার তরঙ্গ। ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি পড়েছো, এগুলোর ব্যবহার লাগবে তোমাদের, বাট উপর থেকে নিচের দিকে গেলে কিভাবে পরিবর্তিত হয় তোমরা অলরেডি জানো, কিভাবে পরিবর্তিত হয় এটা লাগবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু ওগুলোই দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, গামা রশ্মি, এক্স রে রশ্মি, এরপর আল্ট্রাভায়োলেট রশ্মি, তারপর আয়ার, এবং এরপর হচ্ছে রেডিও। এখানে তুমি দেখো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, একটু খেয়াল করে দেখো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হচ্ছে। ওয়েভলেন্থ কিংবা তরঙ্গ দৈর্ঘ্য দেখো 0.01 ন্যানোমিটার থেকে 0.1 ন্যানোমিটার বাড়ছে, এরপর 10 ন্যানোমিটার, 1 মাইক্রন, অ্যান্ড দেন 1 মিটার, তাই না? 1 মিটার সমান কত ন্যানোমিটার? 10⁹ ন্যানোমিটার, তাই না? দেখো 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, আবার 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, যেটা তোমাদের ম্যাথে করিয়েছি। সো এদিক থেকে এদিকে দেখো ওয়েভলেন্থ বাড়ছে। সো তাহলে এখানকার কনসেপ্টও তো তাই, যে উপর থেকে নিচের দিকে যখন যাব তখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, উপর থেকে নিচের দিকে যখন যাব তখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাই যদি হয় তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর তোমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানো, E=hc/λ, দ্যাট মিন্স ই এর সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার তোমরা এটাও জানো, নিউ=c/λ, তাহলে নিউ এর সাথে ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো এই দুটো সম্পর্ক যদি আমাদের জানা থাকে, অলরেডি তোমাদেরকে পড়িয়েছি, তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি, আবার এখানে শক্তি কম, কম্পাঙ্কের ভ্যালুও কিন্তু কম, কম্পাঙ্কের ভ্যালুও কম। তারপরে এই টপিকটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি পড়িয়েছি, যে কিভাবে তড়িৎচুম্বকীয় বিকিরণে যে আমাদের যে রশ্মিগুলো বিকিরিত হয়, সেই রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা এটা যদি বুঝে ফেলি, আমাদের যেটা বুঝতে হবে তড়িৎচুম্বকীয় বর্ণালীর ব্যবহার। হ্যাঁ, এগুলোর মধ্যে যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এগুলো হচ্ছে মেজর। হ্যাঁ, এগুলো মেজর, এগুলোর বেসিকটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, কোন বর্ণালী সৃষ্টি হয় এবং সেটার ব্যবহার তোমাদের বইতে অলরেডি এটা আছে, তারপর আমি একটু বেসিক জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। রেডিও ওয়েভ, হ্যাঁ, রেডিও ওয়েভ, যার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি, তাই না? আস্তে আস্তে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমছে। এই যে দেখো রঞ্জন, অতি, দেখো অতি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও। আমরা কিন্তু দেখো তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জে কিভাবে যাচ্ছি, দেখো যেটা তোমাদের মাত্র পড়াইলাম, এটা কিন্তু মনে রাখতে হবে সব সময়। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, নিচ থেকে উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। হ্যাঁ, এইভাবে। এখন এটার কাজ কি, এরপর কোন বর্ণালীর সৃষ্টি হয়, এবং অ্যাকচুয়ালি ব্যবহার কোন কোন পারপাসে ব্যবহার করা হয়। হ্যাঁ, কোন কোন পারপাসে ব্যবহার করা হয়। আচ্ছা, তো প্রথমে আসো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কোন কোন পারপাসে, অ্যাকচুয়ালি কাজটা কি, রেডিও ওয়েভ কি কাজ করে? হ্যাঁ, রেডিও ওয়েভ হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে ফেলে। কি কাজ করে? নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে ফেলে।
এইটুকু মনে রাখলেই চলবে, ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায়, ওটা মনে না রাখলেও সমস্যা নেই। নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে, কিসের সহায়তায়? ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায়। এমএফ মনে রাখতে পারো, ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায় নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে। আমরা দেখাবো এমআরআই কিভাবে করা হয়, হ্যাঁ, এমআরআই কিভাবে করা হয় এর পরের স্লাইডেই আমরা যাব। তখন দেখবা যে আমাদের হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে আমরা যখন রেডিও ওয়েভ ব্যবহার করছি তখন দেখবা স্পিন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের সহায়তায়? ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায় স্পিন দেখবা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এখন কোন বর্ণালীর সৃষ্টি হয়? কোন বর্ণালীর সৃষ্টি হয়? অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সৃষ্টি হয়। কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় বর্ণালী সৃষ্টি হয়। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? রেডিওতে ব্যবহার করা হয়, টিভিতে ব্যবহার করা হয়, এমআরআই তে ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়? রেডিও, হ্যাঁ, তারপর টিভি, তারপর এমআরআই। এমআরআই দেখাবো কিভাবে এটা। এমআরআই হচ্ছে আমাদের শরীরে কোথাও যদি কোনো টিউমার ধরা পড়ে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এমআরআই করি, তাই না? একটা ইমেজের সাথে রিয়েল স্ট্যান্ডার্ড ইমেজকে কম্পেয়ার করি। আজকে আমরা দেখাবো, হ্যাঁ, আজকে আমরা দেখাবো, তোমাদেরকে একটুখানি ডাক্তার বানানোর চেষ্টা করব, ঠিক আছে? আমরা তোমাদেরকে একটুখানি ডাক্তার বানানোর চেষ্টা করব, হ্যাঁ। ওকে, এবার আসো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ এর তরঙ্গদৈর্ঘ্য কিন্তু আরো কম, তরঙ্গদৈর্ঘ্য আরো কম, হ্যাঁ। এটা কি করে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে মলিকিউলার রোটেশন, হ্যাঁ, মলিকিউলার রোটেশন করে, হ্যাঁ। ওই যে মলিকিউল গুলোকে কি করে? রোটেট করে, হ্যাঁ, মলিকিউলার রোটেশন এর মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে কাজ করে? মলিকিউলার রোটেশনের মাধ্যমে কাজ করে। তাহলে কি করে অ্যাকচুয়ালি? এখানে কোন বর্ণালীর সৃষ্টি হবে বলো তো? মাইক্রোওয়েভ, হ্যাঁ, মাইক্রোওয়েভ অথবা রোটেশনাল বর্ণালী, হ্যাঁ, রোটেশনাল অথবা মাইক্রোওয়েভ, রোটেশনাল অথবা মাইক্রোওয়েভ। এটা তোমাদের বইতেও কিন্তু আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের বইতেও কিন্তু এই সেম জিনিসপত্র আছে, একদম ডিটেইল আকারে আছে, হ্যাঁ। আমরা কোথায় এটা ব্যবহার করতে পারি? আমরা ওয়াইফাইতে ব্যবহার করতে পারি, ওভেনে ব্যবহার করতে পারি, হ্যাঁ, মোবাইলে ব্যবহার করতে পারি, হ্যাঁ। এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? ওয়াইফাইতে, এরপর হচ্ছে মোবাইলে এবং ওভেনে ব্যবহার করতে পারি আমরা এটা, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে কোনটা ব্যবহার করা হয়? কোন রশ্মি ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করা হয়। এরকম কিন্তু এমসিকিউতে তোমরা প্রশ্ন পাবা, সরাসরি এগুলো মুখস্থ না থাকলে কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সেম ইনফ্রারেড বা আইআর এর ক্ষেত্রেও তাই। ইনফ্রারেড এক্ষেত্রে আমরা মলিকিউলার রোটেশন ইউজ করি, আমরা মলিকিউলার। দেখো, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড এদের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু অনেকটা কাছাকাছি, হ্যাঁ, অনেকটা কাছাকাছি, হ্যাঁ, অনেকটা কাছাকাছি। তো এক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি আমরা এই যে আমাদের রেগুলার লাইফে তোমরা হয়তো নাম শুনেছো যে চিকিৎসা ক্ষেত্রে কার্যকরীমূলক শনাক্তকরণ করতে অপটিক্যাল ফাইবারে তোমার ইনফ্রারেড বা আইআর রশ্মি ব্যবহার করা হয়। এইটার কিন্তু আবার তিনটা পার্ট সম্পর্কে আমরা জানবো, হ্যাঁ। একটা দেখবা ফার আইআর, হ্যাঁ, একটা দেখবা, হ্যাঁ, এফ আইআর, হ্যাঁ, নেয়ার আইআর, হ্যাঁ। আমরা আজকের ক্লাসে কিন্তু এগুলো দেখতে পাবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবো। আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবো। একটা হচ্ছে এম আইআর, হ্যাঁ, মিডল আইআর, হ্যাঁ। ওকে, তো এই যে দেখো, এই যে এটা কোথায় ব্যবহার করা হয়? কার্যকরীমূলক শনাক্তকরণ করতে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। ওকে, তো এখানে আমাদের কাজটা হচ্ছে মলিকিউলার, একই রকম, মানে ওই রোটেশনটাই হচ্ছে এখানে জাস্ট বইতে উল্লেখ করা হয়েছে ভাইব্রেশনটা, হ্যাঁ, মলিকিউলার ভাইব্রেশন। তো আমাদের কোন ধরনের বর্ণালীর সৃষ্টি হবে? একই রকম, যে রোটেশনাল ছিল তাইলে হচ্ছে ভাইব্রেশনাল অর আইআর। ওকে, অর আমরা দেখো এইখানে কিন্তু তিনটা ক্যাটাগরি দেখতে পেয়েছি, আমরা সবগুলোকে একসাথে আইআর লিখতে পারি, হ্যাঁ। ইনফ্রারেড একসাথে কিন্তু আমরা এটা লিখতে পারি। কোথায় ব্যবহার করা হয়? দেখো, কার্যকরীমূলক শনাক্তকরণে আইআর রশ্মি ব্যবহার করা হয়। কার্যকরীমূলক শনাক্তকরণ, এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে
চিকিৎসা ক্ষেত্রে, তারপর অপটিক্যাল ফাইবারে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো আল্ট্রাভায়োলেট রশ্মি, এটা কোথায় ব্যবহার করি আমরা? জাল টাকা শনাক্তকরণের জন্য, জাল পাসপোর্ট শনাক্তকরণের জন্য আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, ওকে ওকে, এবার আসো, এবার আল্ট্রাভায়োলেট এবং ভিজিবল রে। হ্যাঁ, আল্ট্রাভায়োলেট এবং ভিজিবল রে এখানে যেটা ব্যবহার করা হয় কিসে, মানে কিভাবে কাজ করে? হ্যাঁ, ইলেকট্রনিক এক্সাইটেশন, হ্যাঁ, এর মাধ্যমে এটা কাজ করে। দেখো ইলেকট্রনিক আমরা জাল টাকা শনাক্তকরণে কিভাবে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয় এই ফাংশনটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ফ্লোরোসেন্ট ফসফর কিভাবে জাল টাকা শনাক্তকরণ করে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এক্সাইটেশন, তাহলে কোন ধরনের বর্ণালী সৃষ্টি হয়? ইউভি ভিজিবল। এবং এটা কোথায় কোথায় ব্যবহার করি আমরা, এটা কোথায় ব্যবহার করতে পারি বলো তো? হ্যাঁ, এটা জাস্ট হয়েছে জাল টাকা শনাক্তকরণ কিংবা জাল পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা কিংবা জাল পাসপোর্ট শনাক্তকরণে, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো নতুন নতুন টার্ম তোমরা জানলা, বাট এই বেসিক টার্মটা এমসিকিউ এর জন্য অনেক বেশি কাজে লাগবে এবং ফর বেসিকের জন্য অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, বেসিকের জন্য এটা কাজে লাগবে, সো একটু মাথায় রাখতে পারো। হ্যাঁ, এটা কিন্তু মূলত বেসিকের জন্য তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, এনএমআর তো তোমরা দেখলাই, তাই না? কে প্রশ্ন করেছো? ওই যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, সরি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে ইএমআর, আর এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই দুটোর মধ্যে তোমাদের একটু পার্থক্য জানা লাগবে। একটা হচ্ছে ইএমআর আর আরেকটা হচ্ছে এনএমআর। হ্যাঁ, এরকম শর্ট ফর্ম কিন্তু বিভিন্ন সময় দেখবে তোমাদের পরীক্ষায় আসছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ, আর এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, একটা হচ্ছে রেডিয়েশন মানে বিকিরণ, আর রেজোনেন্স মানে হচ্ছে, দেখো আমাদের কি তৈরি হচ্ছে বলতো? এই যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স তৈরি হচ্ছে। হ্যাঁ, সো আমরা যখন এই যে স্পেকট্রাম তৈরি করছি না, আমরা যখন স্পেকট্রাম তৈরি করছি, কি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি? এই যে বিকিরণ বর্ণালী তৈরি হচ্ছে। সো বর্ণালী তৈরি হচ্ছে, তড়িৎচুম্বকীয় বর্ণালী, তড়িৎচুম্বকীয় বিকিরণ, দুটো কিন্তু ডিফারেন্ট টার্ম। হ্যাঁ, সো ইএমআর এবং এনএমআর এর পূর্ণরূপটা সবসময় মাথায় রাখবা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, আর নিউক্লিয়ার ম্যাগনেটিক, হ্যাঁ দেখো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, ওকে। সো হোপফুলি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, জি ভাইয়া। ওকে, আইআর কি? আইআর হচ্ছে ইনফ্রারেড। ওকে, একজন প্রশ্ন করছো এনএমআর, আমি মাত্র উত্তর করলাম তো, এনএমআর মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ওকে, এই দুটো কিন্তু সবসময় আলাদাভাবে বুঝতে হবে। এই আরটা হচ্ছে রেডিয়েশন। হ্যাঁ, এইটা হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন এতক্ষণ পড়ার পরে, পুরো চ্যাপ্টার শেষ করার পরে এখানে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। এটা হচ্ছে রেজোনেন্স, এনএনসি, রেজোনেন্স। হ্যাঁ, রেজোনেন্স। ওকে, তোমরা অর্গানিকে যে দেখবে তোমাদেরকে আরো রেজোনেন্স সম্পর্কে আরো ডিটেইলে তোমাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওকে, সো ROSONANCE, রেজোনেন্স। হ্যাঁ, সো হোপফুলি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। হোপফুলি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এবার চলো খুব দারুণ একটা জিনিস তোমাদেরকে শেখাবো, এমআরআই এর কার্যপ্রণালী কিভাবে, অর্থাৎ এমআরআই কিভাবে কাজ করে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, তোমরা নাম শুনেছ হয়তো। চিকিৎসা ক্ষেত্রে আমরা এমআরআই কিভাবে
কাজ করে আমরা এখন তোমাদেরকে সেটাই বোঝাবো। এমআরআই কিভাবে কাজ করে। হ্যাঁ, এমআরআই কিভাবে কাজ করে আগে বুঝো। এমআরআই কখন করা হয় আমাদের শরীরে বা বিভিন্ন অঙ্গে, সেটা হতে পারে মাথায় টিউমারে, মানে মাথায় বা কোথাও ধরো যে কোনো ধরনের টিউমার হয়েছে। হ্যাঁ, তুমি কিভাবে এমআরআই করবা, হ্যাঁ একটা ইমেজিং করবা। ইমেজ মানে কি দেখো, ম্যাগনেটিক, হ্যাঁ দেখো এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণকে ব্যবহার করে তুমি একটা ইমেজে পরিণত করেছো, হ্যাঁ ইমেজে পরিণত করেছো, এবং এই ইমেজের মাধ্যমে তুমি কম্পেয়ার করবা। হ্যাঁ, কম্পেয়ার করে কি করবা, যে তোমার আসলেই এটা তো তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, তাই না? আমাদের এই যে সারফেসের মধ্যে কোথাও যদি কোনো টিউমার হয়, এটা তো তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, তুমি এমআরআই করার মাধ্যমে তুমি এটা দেখতে পাবা, তাই না? তো চলো আমরা তোমাদেরকে এটাই এখন বুঝাবো যে কিভাবে এমআরআই করা হয়। হ্যাঁ, ওকে ফাইন। একজন বলেছে রেডিও ওয়েভের মাধ্যমে। ওকে ওকে, সো আসো তাহলে এটার পূর্ণরূপটা কি? এটার পূর্ণরূপটা হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক আমি খুব সহজভাবে বুঝাচ্ছি তোমাদের, রেজোনেন্স, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, ইমেজিং বেসিক্যালি এটা কাজ করে কিভাবে, রেডিও ওয়েভের মাধ্যমে। হ্যাঁ, রেডিও ওয়েভের মাধ্যমে এবং এনএমআর বর্ডেলের মাধ্যমে। তো চলো তবে এটা ফ্লো সাজায় এটার, তাহলে দেখবা তোমাদের জিনিসটা একদম বুঝে যাচ্ছ। NMR and then radio wave and then spin change and then okay, তাহলে NMR বর্ণালী, NMR and then radio wave, রেডিও ওয়েভ। শুধু এই ফ্লোটা মাথায় রাখো, দেখবা সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু এই ফ্লোটা মাথায় রাখো। রেডিও ওয়েভ দিলে কি হবে বলো তো? রেডিও ওয়েভ দিলে নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এরপর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, স্পিন চেঞ্জ, নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ, নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ, স্পিন পরিবর্তন। এরপর হচ্ছে এমএফ মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা কি পাই, ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হয়ে যায় তখন এই যে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, এইটার মাধ্যমে আমরা পরবর্তী কার্যক্রমগুলো চালাই। হ্যাঁ, এইটুকু মাথায় রাখলেই চলবে। এবার তোমরা বুঝো বেসিক হচ্ছে এটা। এরপর কি হয়ে যায়, এরপর এরপর ধরো আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার পরে আবার যখন রেডিও ওয়েভ দেই তখন ওই স্পিনটা আবার চেঞ্জ হয়ে যায়, শক্তি শোষণ করে স্পিন গুলো চেঞ্জ হয়ে যায়। এখন তুমি যদি বলো যে রেডিও ওয়েভটা যদি আমরা আবার অপসারণ করে নেই তখন কি হয়ে যায়, যে বিকিরণ, ওই বিকিরণের মাধ্যমে যেহেতু হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সৃষ্টি হয়, ওই বর্ণালীর মাধ্যমে আমরা, হ্যাঁ ওই বর্ণালীর মাধ্যমে আমরা একটা ইমেজের মাধ্যমে আমরা এমআরআইটা কমপ্লিট করি। হ্যাঁ, তো চলো আমরা চিত্রের মাধ্যমে গ্রাফিক্যালি তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আমাদের শরীরে প্রায় 70% পানি থাকে। হ্যাঁ, পানির মধ্যে কি থাকে দেখো, যে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন। তার মানে আমাদের শরীরে কোনো একটা নিউক্লিয়াসকে নিয়ে কাজ করতে হবে, কোনো একটা নিউক্লিয়াসকে, পরমাণুর নিউক্লিয়াসকে নিয়ে আমাদের কাজটা করতে হয়। অ্যাকচুয়ালি পানির মধ্যে কি থাকে, হাইড্রোজেন। সো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আমরা কাজ শুরু করি। সো দেখো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসটা কিরকম, এই যে এইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, তাই না? এই যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস। এবার আমরা এই বিক্ষিপ্ত হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে আমরা কি করব, বিক্ষিপ্ত হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসকে ম্যাগনেটিক ফিল্ড, বিক্ষিপ্ত হাইড্রোজেন নিউক্লিয়াস, হ্যাঁ এটাকে আমরা কি বলছি, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত হাইড্রোজেন। এখানে আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ড মানে কি, একটা ম্যাগনেট চিন্তা করো, একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকে, তাই না? তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করো, এই যে এভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি এভাবে চিন্তা করে দেখো, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। হ্যাঁ, এখানে তুমি কি করলা, ম্যাগনেটিক ফিল্ড দিলা, এমএফ মনে রাখবা, ম্যাগনেটিক ফিল্ড। তখন এই বিক্ষিপ্ত জিনিসপত্রগুলো কি হয়ে গেল, তখন বিচ্ছিন্ন না হয়ে
একদম সন্নিবেশিত হয়ে গেল, হ্যাঁ, শৃঙ্খল ভাবে স্পিনে ঘুরতে থাকবে তখন, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড বরাবর। দেখো তখন কি হবে, এই যে এইভাবে থাকবে তখন, এই যে এইভাবে একদম বিন্যস্ত অবস্থায় থাকবে। এখন এখন এই যে দেখো, এবার এই যে ম্যাগনেটিক ফিল্ড দিলা তুমি, তাই না? এবার তুমি যখন রেডিও ওয়েভ দিচ্ছ, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে কি হচ্ছে দেখো, ম্যাগনেটিক ফিল্ড বরাবর নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড বরাবর নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকবে। তাহলে ধরো ম্যাগনেটিক ফিল্ড বরাবর নির্দিষ্ট স্পিনে সে ঘুরতে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড বরাবর সে এখন একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকবে। তো ধরলাম এইভাবে সে ঘুরতেছে, এইভাবে সে ঘুরতেছে, এইভাবে সে এখন ঘুরতেছে, এইভাবে সে এখন কি করবে, এইভাবে সে এখন ঘুরতেছে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড দিলাম আমরা, হ্যাঁ। এবার কি করব, আমরা এখানে রেডিও ওয়েভ দিব। রেডিও ওয়েভ দিলে কি হবে দেখো, এখানে রেডিও ওয়েভ দিলে, রেডিও ওয়েভের কাজ কি বলতো, যে এখানে লিখছি রেডিও ওয়েভ দিলে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন হয়ে যাবে। রেডিও ওয়েভ যখন দিচ্ছি তখন নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন হয়ে যাবে, তখন নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন হয়ে যাবে। দেখো আবার কোন নিউক্লিয়াস, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের স্পিন তখন পরিবর্তন হয়ে যাবে। তখন স্পিন পরিবর্তন হয়ে কি হবে দেখো, এদিকে ঘুরছিল, তাহলে এইদিকে ঘোরা শুরু করবে, তখন স্পিন পরিবর্তন হয়ে গেছে না? দেখো স্পিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, স্পিন পরিবর্তন হয়ে গেছে কখন, যখন আমরা রেডিও ওয়েভ দিচ্ছি তখন দেখো স্পিন পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ, স্পিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, NS, স্পিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। রেডিও ওয়েভ দিলে কি হয়েছে, শক্তি শোষণ করছে, তাই না? এখানে দেখো শক্তিটা কিন্তু শোষিত হয়েছে। এই স্পিন গুলো আগে ঘুরছিল এইভাবে 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 করে, এবার দেখো ঘুরছে কিভাবে, উল্টো ভাবে ঘুরছে। এবার দেখো উল্টো ভাবে ঘুরছে, তাই না? আগে ঘুরছিল এইভাবে, এবার ঘুরছে উল্টো ভাবে। তাহলে দেখো স্পিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, তো এই যে স্পিন চেঞ্জ হয়ে গেল শক্তি শোষণ করার মাধ্যমে। এবার রেডিও ওয়েভ দিলাম না, এবার নিয়ে নিব, এবার রেডিও ওয়েভটা নিয়ে নিব। ওকে, এটা আমার কঠিনটা। আমাদের শরীরে যদি কখনো এমন হয় যে হঠাৎ করে ধরো তোমার তানভীর ভাইয়ের মাথায় টিউমার হয়েছে পড়াইতে পড়াইতে, যখন টিউমার হয়ে যাবে, এবার তানভীর তো জানেই না যে কেমনে আমার মাথার মধ্যে টিউমার হয়েছে নাকি মাথার মধ্যে উকুন হয়েছে, কেমনে আমি বুঝবো? হয়েছে উকুন, ও চিন্তা করলো যে আচ্ছা টেস্ট করে আসি, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার হৃদয়ের কাছে। এবার হৃদয় এমআরআই কইরা এমআরআই কইরা তখন বুঝতে পারছে যে হ্যাঁ, মাথার মধ্যে উকুন হয় নাই তানভীর ভাইয়ের, হইছে হচ্ছে মাথার মধ্যে টিউমার হয়েছে। ওকে ওকে, তো এখানে কি হয়েছে বলতো, রেডিও ওয়েভ প্রয়োগে কি কাজ হয়েছে, প্রয়োগে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, রেডিও ওয়েভের জন্য স্পিন চেঞ্জ হয়ে গেছে। এইবার আমাদের কাজটা কি, এইবার আমাদের কাজ হচ্ছে রেডিও ওয়েভ অফ করে দিব, হ্যাঁ। দেখো এবার কি করব, রেডিও ওয়েভ অফ, বা আমরা কি করলাম, রেডিও ওয়েভ যে বিকিরণ, হ্যাঁ, যে আমরা আগেই কিন্তু পড়ে আসলাম যে এইটা যখন আমরা দিচ্ছি তখন সে শোষণ করছে। এরপর কি হয়েছে, রেডিও ওয়েভ যখন বন্ধ করে দিচ্ছি তখন তখন দেখো কি হচ্ছে, তখন সেই শক্তি কি বিকিরণ হচ্ছে, এবং সেই শক্তি বিকিরণটাকে আমরা যদি একটা ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করার ট্রাই করি, দেখো একটা ডিটেক্টরের মাধ্যমে আমরা যদি ডিটেক্ট করার ট্রাই করি, দেখো এখানে আমরা কি নিচ্ছি, একটা ডিটেক্টর নিচ্ছি, ডিটেক্টর, এবং সেই ডিটেক্টরটাই আমাদেরকে আউটপুট হিসেবে কি দিচ্ছে, দেখো এখানে একটা গ্রাফের মতো আমরা দেখি, হ্যাঁ, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ট্রান্সমিটেন্স। দেখো এবার দেখো কি হয়, আমরা অনেকটা এরকম দেখি, এই যে এরকম দেখো, তাই না? এরকম একটা ইমেজ দেখতে পাবো তোমরা, হ্যাঁ, এরকম একটা গ্রাফ দেখতে পাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওকে, মানে নির্গমন কিংবা এরকম একটা গ্রাফ, এই যে ট্রান্সমিটেন্স বা নির্গমন, অ্যাকচুয়ালি ঠিক দ্বারা অনেকে বুঝতে পারবা না, সেটা হচ্ছে নির্গমন, নির্গমন, হ্যাঁ। নিউবার দিয়ে অলরেডি কিন্তু অনেক ম্যাথ করিয়েছি তোমাদেরকে, হ্যাঁ। ওকে, এবং এটাকে আমরা যদি ইমেজে কনভার্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো, এরকম একটা ইমেজ দেখতে পাবো।
ধরো ইমেজে যদি কনভার্ট করি, হ্যাঁ, মানে এটা তো হচ্ছে একটা তরঙ্গ দেখলা, তাই না? ধরো আমরা মাথার পরীক্ষা করছি, তখন অ্যাকচুয়ালি আমরা ধরো মাথাকে এই যে এরকম এরকম দেখতে পাবো। ধরো এই যে এখানে একটা টিউমার হয়েছে, হ্যাঁ, এরকম একটা টিউমার হয়েছে, হ্যাঁ। তো এটাকে যদি আমরা কিসে কনভার্ট করি, ইমেজে কনভার্ট করি, হ্যাঁ, ইমেজে কনভার্ট করি, তাহলে এটাকে আমরা এভাবে দেখতে পাবো। সো এই ইমেজটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ইমেজ, একদম সুস্থ মানুষের একটা নর্মাল স্ট্যান্ডার্ড ইমেজের সাথে কম্পেয়ার করে আমরা তখন দেখতে পাই যে আচ্ছা আচ্ছা এইখানে এখানে 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 তোমার ডিটেক্টর এখানে এখানে পার্থক্য আইডেন্টিফাই করছে, এবং এর মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি এমআরআই করে থাকি, হ্যাঁ। সো এই যে যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা তোমার হয়তো বইয়ের মধ্যে অনেক ডিটেইলে পাবা, বাট অ্যাকচুয়ালি এভাবেই ঘটে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এভাবেই ঘটে। এবং প্রথম যে লাইনটা দেখছো, এনএমআর, রেডিও ওয়েভ নিউক্লিয়াস স্পিন পরিবর্তন, এমএফ, আলটিমেটলি পুরো ব্যাপারটা কিন্তু এটাই, ঠিক আছে? হোপফুলি তোমরা পুরো জিনিসটা এখন জিওমেট্রিক্যালি বুঝতে পেরেছো, বা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে আসলে বুঝাইতে পারলাম। জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ, এটা কি পরীক্ষায় আসবে? পরীক্ষায় আগে জিনিসটা শিখো, হ্যাঁ, আগে তো শিখতে হবে। পরীক্ষায় আসবে কি আসবে না এটা তো পরের কথা। ওকে, এবার মজার একটা টপিক তোমাদেরকে শেখাবো। ওকে, এবার দেখো আমরা আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ দেখবো, হ্যাঁ। ব্যাপারটা খুবই সহজ, এখানে সবই লেখা আছে, জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণ শিখবো। তো এখানে দেখো, এইটা হচ্ছে আসল টাকার থ্রেডে, মানে আমাদের যে নিরাপত্তা সুতা বলি, সিকিউরিটি থ্রেড বলি আমরা, এটা হচ্ছে নকল টাকা, হ্যাঁ। মানে এখানে দেখে হয়তো আইডেন্টিফাই করতে পারবা না বা বুঝতে পারবা না, এইটা হচ্ছে আমাদের আসল টাকার যে সিকিউরিটি থ্রেড। এই বরাবর দেখতে পাচ্ছ, তোমাদের হাতে টাকা থাকলে তোমরা এটা পরীক্ষা করতে পারো, হ্যাঁ। সো তোমরা যখন এটা পরীক্ষা করবা, তোমরা কি দেখবা? দেখো, আসল টাকার থ্রেডে ফ্লোরোসেন্ট ফসফর থাকে, হ্যাঁ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম। এখানে তোমরা যেটা দেখছো, এই যে ফ্লোরোসেন্ট ফসফর, এইটার মধ্যে আসলে কি কি থাকে? ফ্লোরোসেন্ট ফসফরের মধ্যে আসলে কি কি থাকে ফ্লোরোসেন্ট ফসফরের মধ্যে? এখন এই যে দেখো, ওয়াই, এটা কিন্তু একটা অবস্থান্তরমূলক, ইট্রিয়াম অক্সাইড, হ্যাঁ, ইউরোপিয়াম, এরপর হচ্ছে দেখো টারবিয়াম, হ্যাঁ। তো দেখো এই যে আয়নগুলো দেখতে পাচ্ছ তোমরা, ব্যারিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, এই যে দেখতে পাচ্ছ যে যৌগটা, এবং একই সাথে সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো দেখো এই যে টারবিয়াম, এরা ভিজিবল রে, অলরেডি আমরা দৃশ্যমান আলোক রশ্মি সম্পর্কে জেনে আসি, এটা কোন কালার শো করে, এর ভেতর দিয়ে যখন আল্ট্রাভায়োলেট রশ্মি তুমি পাস করবা, তখন কোন বর্ণটা তুমি চোখে দেখতে পাবা? আল্ট্রাভায়োলেট রশ্মি যখন তুমি পাস করবা, হ্যাঁ, দেখো আল্ট্রাভায়োলেট রে যখন প্রয়োগ করবা, এটা কোনো ধরনের দৃশ্যমান আলো বিকিরণ করবে না। কেন বিকিরণ করবে না? তাহলে এখানে এক্স ফ্যাক্টরটা কি, আসলে এর মধ্যে কি কাজ করছে? তার মানে এই যে সিকিউরিটি থ্রেড বা নিরাপত্তা সুতার মধ্যে ফ্লোরোসেন্ট ফসফর থাকছে না, এখানে এখানে ফ্লোরোসেন্ট ফসফর থাকছে না, তার মানে এই উপাদানগুলো না, মানে ফ্লোরোসেন্ট ফসফর তো আমরা বলছি, বাট এর মধ্যে কি উপাদান থাকে? এর মধ্যে এই উপাদানগুলো থাকে, এবং এই উপাদানগুলো কি কি কালার প্রদর্শন করে? দেখো এই যে লাল, নীল এবং সবুজ কালার প্রদর্শন করছে। তার মানে তুমি একটা আসল টাকার মধ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি যখন পাস করছো, বা আল্ট্রাভায়োলেট রশ্মি যখন আসল টাকার ভেতর দিয়ে যাচ্ছে, তখন তোমার চোখে কি শো করবে? এই যে এই দৃশ্যমান আলো লাল, নীল এবং সবুজ কালার প্রদর্শন করবে। বাট এই যে নকল টাকার সিকিউরিটি থ্রেড বা নিরাপত্তা সুতা হিসেবে দেখো ফ্লোরোসেন্ট ফসফর থাকে না। এখানে যেহেতু ফ্লোরোসেন্ট ফসফর থাকে না, তার মানে এর ভেতর দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি পাস করলে তুমি আসলে চোখে কোনো দৃশ্যমান আলোর বিকিরণ দেখতে পাবা না, তার মানে পার্থক্যটা এখানে। ইভেন এটা শুধু আসল টাকা নকল টাকার ক্ষেত্রেই না, এটা তুমি আসল পাসপোর্ট এবং জাল পাসপোর্টের ক্ষেত্রেও দেখতে পাবা। তো এই নামগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই নামগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ওয়াই হচ্ছে ইট্রিয়াম, তারপর হচ্ছে ইউ, হ্যাঁ, ওয়াই হচ্ছে ইট্রিয়াম, ইউরোপিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে টারবিয়াম, হ্যাঁ। ওকে, হোপফুলি মনে রাখবে সেরিয়াম। এরপর আসো ফ্লোরোসেন্ট টিউবলাইটে আল্ট্রাভায়োলেট রশ্মির ব্যবহার। দেখো এটা হচ্ছে আমাদের একটা টিউবলাইট, হ্যাঁ। তোমরা টিউবলাইট হয়তো দেখেছো, হ্যাঁ, অনেক আগে এটা অনেক বেশি ব্যবহৃত হতো, বর্তমানে এটার প্রচলন অনেক কমে গিয়েছে বা ব্যবহার কমে গিয়েছে। দেখ, এর মধ্যে আর্গন এবং মার্কারির বাষ্প থাকে টিউবলাইটের মধ্যে, এক হচ্ছে ভেতরে আর একটা হচ্ছে সারফেসে। ভেতরে থাকে আর্গন এবং মার্কারির বাষ্প থাকে, হ্যাঁ।
আর সারফেসের গায়ে দেখো, সারফেসের গায়ে দেখো ট্রাইফসফর, এটা এবং এই তিনটাকে একত্রে আল্ট্রাভায়োলেট, এটা হচ্ছে ট্রাইফসফর বলি আমরা, কি বলি? ট্রাইফসফর। হ্যাঁ, এরাই, এই ট্রাইফসফরই কিন্তু দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে, যে জন্য পরবর্তীতে আমরা কালার দেখতে পাই। হ্যাঁ, সো আমি নিচেই ডিটেইল লিখে দিয়েছি তোমাদেরকে। সো ওই যে দেখো ব্যারিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সিজেন বা সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন এবং টার্বিয়াম আয়ন। সো এই যে ট্রাইফসফরের কথা বলছি, এই যে দেখো ট্রাইফসফরের কথা বলছি, কি করে অ্যাকচুয়ালি? এরা আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে, আল্ট্রাভায়োলেট আলোক রশ্মিকে শোষণ করে দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে। বাট তার আগে কি হয় দেখো, এই যে আর্গন এবং মার্কারি বাষ্প থাকে, হ্যাঁ, তো টিউবলাইটের সারফেসের ভেতরের দিকে ফ্লোরোসেন্ট ফসফর থাকে। হ্যাঁ, সারফেসের ভেতরের দিকে দেখো, এই যে এটা কিন্তু সারফেস। হ্যাঁ, সারফেস এক হচ্ছে মধ্যে, আরেকটা হচ্ছে সারফেস, দুইটা কিন্তু ভালো মতো বুঝো। হ্যাঁ, তো টিউবলাইটের ভেতরে কারেন্ট চালনা করলে মার্কারির ইলেকট্রনগুলো উত্তেজিত হয়। এর মধ্যে যে মার্কারির ইলেকট্রনগুলো তখন কি হয়ে যায়? উত্তেজিত হয়, যখন আমরা এখানে কারেন্ট দিচ্ছি কিংবা ইলেকট্রিসিটি দিচ্ছি। হ্যাঁ, কারেন্ট দিচ্ছি, আমরা এখানে কারেন্ট দিচ্ছি, আমরা যখন এখানে কারেন্ট দিচ্ছি তখন মার্কারির ইলেকট্রনটা কি হয়? উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, উপরে শক্তি স্তরে চলে যায়। এরপর যখন শক্তি বিকিরণ করে তখন নিচে নেমে আসে। এই যে এই আল্ট্রাভায়োলেট রশ্মি খালি চোখে দেখা যায় না, ওই অবস্থায় খালি চোখে দেখা যায় না এবং এটি কোনো দৃশ্যমান আলো তৈরি করে না। সারফেসের গায়ে যে ট্রাইফসফর ছিল সেগুলো এই বিকিরিত আলোক আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে। তো দেখো ব্যাপারটা, মানে ভেতরের আর্গন এবং মার্কারি যে বাষ্প থাকে, হ্যাঁ, তো এই যে নর্মাল টিউবলাইটে এবং ফ্লোরোসেন্ট টিউবলাইটের ব্যাপারটাই হচ্ছে কিন্তু এই যে ট্রাইফসফর, এখানে মানে ট্রাইফসফর দেখো, এই যে ট্রাইফসফর এটাই তো ফ্লোরোসেন্ট টিউবলাইটের যে ম্যাটেরিয়ালস, তাই না? এইটা কি করে? এই ট্রাইফসফরটাই কিন্তু আল্ট্রাভায়োলেট আলোক রশ্মিকে শোষণ করে তোমার হচ্ছে এই যে হতে পারে, সেটা আমরা তখন যথাক্রমে সাদা বর্ণ বা বিভিন্ন বর্ণের টিউবলাইট দেখতে পাই। টিউবলাইট তো শুধুমাত্র সাদা বর্ণেরই হয় না, বিভিন্ন কালারের হইতে পারে। তো তোমাদের এই যে এই ট্রাইফসফর কিংবা ফ্লোরোসেন্ট টিউবলাইটে কি কি উপাদান থাকে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ফ্লোরোসেন্ট টিউবলাইটে কি কি বর্ণ, কি কি উপাদান থাকে। হ্যাঁ, ওকে। সো কনসেপ্টটা দেখো, জালটাকা শনাক্তকরণে কিংবা আমরা যে ফ্লোরোসেন্ট টিউবলাইট আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য যে ফ্লোরোসেন্ট টিউবলাইটে আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা যে এটার কালার দেখতে পাই, কনসেপ্ট কিন্তু সেম। এই যে এর মধ্যে এখানে কি ছিল, এখানে দেখো আমাদের ফ্লোরোসেন্ট ফসফর থাকে। ফ্লোরোসেন্ট ফসফর বলতে কি কি উপাদানকে বোঝায়? আবার দেখো এখানে ফ্লোরোসেন্ট টিউবলাইটে কি কি উপাদান থাকে, যে জন্য এটা শুধু সাদা না, বিভিন্ন ধরনের কালার দেখায়। আলটিমেটলি বেসিক ফাংশন কিন্তু সেম। এবার আসো আমরা আইআর এর ব্যবহারে যাব। নরমালি তোমরা দেখবা তোমাদের সম্ভবত বর্ণালীর যে ম্যাথ, আমরা যখন রিডবার ধ্রুবকের ম্যাথ করি তখন এরকম একটা প্রশ্ন তোমরা অলরেডি সলভ করেছো, যে তোমাদেরকে বলেছে যে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করো এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে তুমি সিদ্ধান্ত নাও যে এটা জালটাকা শনাক্তকরণে ব্যবহৃত হয় নাকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরকম একটা প্রশ্ন বিগত বছরে বোর্ড এক্সামে এসেছে। তো এখন দেখো, মানে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেনি, তোমাকে বলেছে যে সিদ্ধান্ত নাও। তো সিদ্ধান্ত নাও, তুমি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করে তো সিদ্ধান্ত নিবা। তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা যদি হয় আইআর এর রেঞ্জের সমান, আইআরটা কোথায় ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে। আর যদি আল্ট্রাভায়োলেট রে এর সমান হয় তাইলে জালটাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে। ভেরি সিম্পল। তো এবার দেখো, হ্যাঁ, তো এরকম একটা ম্যাথ বিগত বছরগুলোতে এসেছে। হ্যাঁ, সো হোপফুলি তোমরা এই ধরনের ম্যাথ এলে তোমরা আসলে সলভ করতে পারবা। হ্যাঁ, ওকে। ওকে, এবার আসো আইআর সাধারণত আমরা তিন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভেদে আমরা তিন ধরনের আইআর রশ্মি দেখতে পাই, ইনফ্রারেড রশ্মি দেখতে পাই। হ্যাঁ, নেয়ার, ফার এন্ড মিড। হ্যাঁ, এটা হচ্ছে নেয়ার, এরপর হচ্ছে মিড এবং হচ্ছে ফার।
হ্যাঁ, ফার ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, এটা সংক্ষেপে আমরা এই টার্মগুলো ইউজ করি। হ্যাঁ, সংক্ষেপে এই টার্মগুলো আমরা ইউজ করি। ওকে, তো এবার আসো এদের তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থটা আসলে কিরকম হয়। হ্যাঁ, ওয়েভ লেন্থটা কিরকম হয়। 750 থেকে 2500 ন্যানোমিটার। আমরা যেহেতু ন্যানোমিটার এককেই মানগুলো মুখস্থ করেছি, তো ন্যানোমিটার এককেই মানগুলো মনে রাখো তোমরা। হ্যাঁ, 2500 থেকে 25,000, 25,000 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। এবার আসো NIR অর্থাৎ নেয়ার ইনফ্রারেড আসলে কোথায় ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়। দেখো এই টার্মগুলো শুধু মনে রাখলেই হবে তোমাদের। সো মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে কোন মানে কোন প্রথমত কোন রশ্মি ব্যবহার করা হয়, এবং এন্ড দেন হচ্ছে আইআর এর মধ্যে কোন আইআরটা ব্যবহার করা হয়। সিটি স্ক্যান করতে ব্যবহার করা হয়, এমসিকিউটা অনেক জায়গাতে এসেছে। হ্যাঁ, তারপর হচ্ছে থার্মোগ্রাফের জন্য কোন আইআরটা ব্যবহার করা হয়, এটা হয়তো তোমরা বিভিন্ন সময় প্রশ্নে দেখেছো। হ্যাঁ, সো এগুলো থেকে সাধারণত এমসিকিউ আসবে, বা কখনো যদি ডিটেইলে প্রশ্ন হয় তাহলে হোপফুলি তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে বডির ইনফ্রারেড। হ্যাঁ, ওকে, এরপর আসো এটা লো এমিশন এফআইআর আর হাই এমিশন এফআইআর দুইটা ডিফারেন্ট কাজে ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালন কোষ সচল বৃদ্ধি করে। ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়। ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হয়, পার আয়ার ব্যবহার করা হয়। লেজার হিসেবে কোনটা ব্যবহার করা হয়, হাই এমিশন এফআইআর ব্যবহার করা হয়। শরীরে 4 সেন্টিমিটার পর্যন্ত ভেতরে ঢুকতে কোনটা ব্যবহার করা হয়, এফআইআর ব্যবহার করা হয়। নার্ভ টিস্যু রিকভারিতে এফআইআর ব্যবহার করা হয়। সো দেখো এগুলো হচ্ছে খুব বেসিক জিনিসপত্র। তোমাদের বইয়ের মধ্যে দেখা গেছে ভিন্ন পেজে আলাদা ভাবে লেখা আছে। আমি এখানে যেটা করেছি তোমাদের জিনিসপত্রগুলো একদম সামারি করে একদম বক্সের মধ্যে নিয়ে আসছি, জানো তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট মনে থাকে। যেহেতু যদি কখনো এমন হয় যে তোমাদের শর্ট কোশ্চেন কয় কিংবা খতে আসলে প্রশ্নগুলো চলে আসছে, তখন তো তোমাদেরকে ডিটেইলে লিখতে হবে। জেনারেলি এখান থেকে আসলে এমসিকিউ প্রশ্ন হয়, এমসিকিউর বাইরে প্রশ্ন হয় না, বাট যদি কখনো বেসিকের জন্য কাজে লাগে একটু মুখস্থ করে রাখতে পারো। সো এই হচ্ছে ওভারঅল আমাদের বর্ণালীর বিভিন্ন ব্যবহার। এই চার্টটা একটু ভালো মতো মাথায় রেখো। আর এই টার্মটার উপরে কিন্তু অনেক এমসিকিউ হয়, যে নিচের কোনটির শক্তি সব থেকে বেশি, নিচের কোনটির কম্পাঙ্ক সব থেকে বেশি, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এই সিকোয়েন্সে কিন্তু প্রশ্ন হয়, রেগুলারই প্রশ্ন হয়। এবং তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তোমাদেরও কিন্তু এই যে মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও, এইখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হবে। হ্যাঁ, ইভেন এটাও তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের জন্য এক্সট্রা একটা এইচডব্লিউ দিয়ে রাখি। সেটা হচ্ছে সেটা হচ্ছে এদের ল্যামডা এর মান মুখস্থ করবা। এদের কি করবা, এদের ল্যামডা এর মান হচ্ছে মুখস্থ করবা। ঠিক আছে, এদের ল্যামডা এর মান তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা একটা এক্সট্রা এইচডব্লিউ তোমাদের সবার। সো এই হচ্ছে আমাদের বর্ণালীর ব্যবহার। বর্ণালীর ব্যবহার বলে বইয়ে যে টার্ম আছে সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারো না, যে জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এখন বলো তোমাদের সবকিছু বুঝতে পেরেছো কিনা। তো মনে হলো এই টপিকটা তোমাদেরকে আলাদাভাবে বোঝানো দরকার। আচ্ছা, একজন বলেছো এনআর ফ্রিকোয়েন্সি 780 থেকে 2500 ন্যানোমিটার দেয়া বইয়ে। আচ্ছা, এই ভ্যালুগুলো, এই যে তুমি যখন ল্যামডার ভ্যালুটা মুখস্থ করতে চাবা, দেখবা এক রাইটারের বইতে আসলে ভিন্ন মানে এককে তো দেওয়া আছেই, কিছু রাইটার মাইক্রোমিটারে করেছে, আবার কিছু রাইটার দেখবা ন্যানোমিটারে করছে। সো ভিন্ন এককে তো দেওয়া থাকবেই, ইভেন ভ্যালুগুলোতেও দেখবা কিছুটা চেঞ্জ আছে। এই যে এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, দেখবা কবির স্যারের বইতে কিংবা হাজিরিনাক স্যারের বইতে, ইভেন গুহ স্যারের বইতে, 3টা রাইটার বইতে 3 ধরনের ভ্যালু দেওয়া আছে। তোমার হাজিরিনাক স্যারের বইটা ফলো করতে পারো। হ্যাঁ, সব রাইটার বইয়ের সব এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নাই, তখন নিজেরাই কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা যে পয়েন্টে ছিলাম যে ওয়েভলেন্থ তোমার হচ্ছে নেয়ার আয়ার, হ্যাঁ, মিড আয়ার এবং ফার আয়ার এর ক্ষেত্রেও তোমাদের দেখবা সেম ধরনের, অর্থাৎ ওয়েভলেন্থ যখন তুমি মুখস্থ করতে যাচ্ছ সবগুলোর ক্ষেত্রেই ভিন্ন রাইটার বইতে তুমি ভিন্ন ইনফরমেশন পাবা। হ্যাঁ, সো একটু মাথায় রাখতে হবে আর কি তোমাদের। সো এই তো, সো বর্ণালীর পার্ট ছিল এটুকুই। সো হোপফুলি তোমরা বর্ণালী থেকে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ম্যাথ আসে। সো ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। হ্যাঁ,
ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, স্লাইডে যাই সুন্দর করে সাজানো থাকুক না কেন, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তোমাদের কিন্তু পারতে হবে। সো এরপর আমাদের এই চ্যাপ্টারে আরো কিছু টপিক বাকি আছে। আমাদের এই চ্যাপ্টারের থার্ড সেগমেন্ট শুরু হবে। সেগমেন্ট 2 ছিল বর্ণালী, এন্ড দেন পরের সেগমেন্টটা শুরু হবে, অর্থাৎ তোমাদের দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, হ্যাঁ, দ্রাব্যতা গুণফল, ক্রোমাটোগ্রাফি, এগুলো শুরু হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে টোটাল 3টা সেগমেন্ট ছিল। সো সেগমেন্ট 1 এর আগেই শেষ হয়েছে, আমার আগে সৈকত ভাই নিয়েছে, এবং সেগমেন্ট 2 শেষ হলো এটার মাধ্যমে। এরপর শুরু হবে সেগমেন্ট 3, অর্থাৎ দ্রাব্যতার গুণফল, হ্যাঁ, তারপর এই রিলেটেড যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলো, এবং আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, সো হোপফুলি অল্প কয়েকদিনের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। সো যেই সেগমেন্টটা শেষ হবে আমাদের সেই সেগমেন্টের উপর এক্সাম হচ্ছে। সো সাথে প্রত্যেকটা সেগমেন্টের উপরে তোমাদের ডাউট সলভ হবে, অর্থাৎ প্রশ্ন সলভিং ক্লাস হবে। তো যার মাধ্যমে পুরো একটা চ্যাপ্টার খুব দারুণভাবে তোমরা শেষ করে ফেলতে পারবে। হ্যাঁ, তোমরা চিন্তাই করেছি যে আমাদের একটা চ্যাপ্টারের যে টপিকগুলো সিমিলার, অর্থাৎ বিগত বছরে আমাদের যে মোটা কেমিস্ট্রি বই ছিল সেখানে যেভাবে টপিকগুলো ডিটেইলে সাজানো ছিল সেইভাবে আমরা চ্যাপ্টারগুলোকে সেগমেন্ট ওয়াইজ ডিভাইড করেছি। সো এই তো, সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সেগমেন্টে। ওকে, এক্সামটা ভালো মতো দিও। কোনো ডাউট থাকলে আমাদের ডাউট সলভিং ক্লাসে তোমার সেই ডাউটগুলো সলভ করে নিতে পারবে। তো দেখা হচ্ছে সবার সাথে এগেইন। আল্লাহ হাফেজ।